ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বমতে বানর থেকে মানুষের সৃষ্টি। আমরা সবাই বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আর এই সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কিছু গবেষক খুঁজে পেল যে এলিয়েন থেকে মানুষের উৎপত্তি। তাই তারা তাদের সৃষ্টিকর্তার সাথে দেখা করতে পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমায়। এখন গবেষকরা কি তাদের সৃষ্টিকর্তার সাথে দেখা করতে পারবে, নাকি তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে? এরকমই একটি কাহিনী হলো এই মুভিটির। মুভির শুরুতেই আমরা নিথর নিস্তব্ধ পৃথিবীকে দেখতে পাই। সব জায়গায় শুনশান নীরবতা, যেখানে জীবনের কোনো অস্তিত্বই নেই। ঠিক তখনই পৃথিবীতে একটি এলিয়েন শিপ ল্যান্ড করে। শিপ থেকে মানুষের মতো দেখতে একটি এলিয়েন বের হয়ে আসে। সে ঔষধ জাতীয় কিছু একটা পান করার সাথে সাথেই তার সমস্ত শরীর মোমের মতো গলে গিয়ে ঝর্ণার পানির সাথে প্রবাহিত হয়ে যায়। আর ওই এলিয়েনটির শরীরের ডিএনএ থেকেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব শুরু হয়। এই ঘটনার ৩৫,০০০ বছর পর এখন মানব সভ্যতা অনেক উন্নত। ২০৯১ সালের কোনো একদিন বিজ্ঞানীরা গুহার ভিতর গবেষণা করার সময় গুহার ভিতরে একটি ছবি খুঁজে পায়। ছবিটিতে দেখা যায় একটি লোক তারার দিকে ইশারা করে আছে। ছবিটি দেখে গবেষকরা আশ্চর্য হয়ে যায়, কারণ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরও বেশ কয়েকটি জায়গায় ঠিক এরকমই কয়েকটি ছবি খুঁজে পেয়েছিল। ওই সবগুলো ছবি ৩০ থেকে ৩৫,০০০ বছরের পুরনো ছিল। এমনকি সবগুলো ছবির মানুষটি একটি তারামণ্ডলের দিকে আঙ্গুল দিয়ে কিছু নির্দেশ করতেছিল। আসলে ৩০ থেকে ৩৫,০০০ বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একজন মানুষের ভ্রমণ করা অসম্ভব ছিল। তাহলে সব জায়গায় একই ধরনের ছবি আসলো কিভাবে? তখন গবেষকরা ছবিগুলো দেখে একটি অনুমান করে যে যেখান থেকে মানব সভ্যতার উৎপত্তি, তারা নিশ্চয়ই ওই তারামণ্ডলে বসবাস করে এবং তারা চায় যে আমরা তাদেরকে খুঁজে বের করি। এরপর গবেষকরা ১৭ জনের একটি টিম নিয়ে স্পেসশিপে করে ওই তারামণ্ডলের দিকে রওনা করে। গবেষকদের ওই তারামণ্ডলে পৌঁছাতে প্রায় ২৮ মাসের মতো সময় লাগবে। এত দীর্ঘ সময় স্পেসশিপে থাকা অনেক রিস্কি বিষয়। তাই একটি রোবট ছাড়া বাকি সবাই স্লিপিং চেম্বারে চলে যায়, যেখানে সবাই ২৮ মাস পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকে। স্পেসশিপে থাকা রোবটটির নাম ছিল ডেভিড। ডেভিড দেখতে হুবহু মানুষের মতোই ছিল। স্পেসশিপ যখন ওই তারামণ্ডলের কাছে পৌঁছায় তখন ডেভিড সবাইকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তোলে। গবেষকরা স্পেসশিপটি ওই গ্রহের একেবারে কাছে নিয়ে যায়, কিন্তু তারা ওই গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পায় না। আরও কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা একটি বিল্ডিংয়ের মতো কিছু দেখতে পায়। কৌতূহলী হয়ে তারা স্পেসশিপটিকে ওই বিল্ডিংয়ের পাশেই ল্যান্ড করে। যদিও এই গ্রহের আবহাওয়া পৃথিবীর আবহাওয়ার মতোই ছিল, কিন্তু এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পৃথিবীর চেয়ে ৩% বেশি ছিল, যার কারণে বাইরে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথেই সবাই মারা যাবে। তাই সবাই নিঃশ্বাস নেওয়ার জন্য স্পেশাল হেলমেট এবং স্পেস স্যুট গায়ে দিয়ে রেডি হয়ে নেয়। সবাই যখন স্পেস স্যুট পরতেছিল তখন ওই রোবট ডেভিডও স্যুট পরতে থাকে। ডেভিডের স্যুট পরা দেখে চার্লি ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি তো একটি রোবট, তোমার তো নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় না, তাহলে তুমি কেন হেলমেট পরতেছ? তখন ডেভিড বলে, আমি যখন বাইরে যাব তখন আমাকে যেন তোমাদের থেকে আলাদা মনে না হয়, তাই আমিও তোমাদের মতো স্পেস স্যুট আর হেলমেট পরতেছি। আসলে এই রোবট ডেভিডকে এতটাই নিখুঁত করে বানানো হয়েছে যে আপনি সম্পূর্ণ মুভি দেখার মধ্যে বুঝতেই পারবেন না যে সে আসলে একটি রোবট নাকি মানুষ। এরপর সবাই একে একে ওই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। তারা ওই জায়গাটির একটি ডিজিটাল স্ক্যান করা শুরু করে। অন্যদিকে এখানে যা কিছু ঘটতেছিল সবকিছুই স্পেসশিপ থেকে মনিটর করা হচ্ছিল। গবেষকরা হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে উপর থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে ওই জায়গাটির আবহাওয়া সম্পূর্ণরূপেই পৃথিবীর আবহাওয়ার মতোই ছিল, অর্থাৎ সেখানে অক্সিজেনের পরিমাণ পৃথিবীর মতোই স্বাভাবিক ছিল। এটা দেখে চার্লি তার হেলমেট খুলে ফেলে। চার্লির দেখা দেখি এক এক করে সবাই তাদের হেলমেট খুলে ফেলে। আসলে নিঃশ্বাস নেওয়ার জন্য জায়গাটি সম্পূর্ণ নিরাপদ ছিল। এরপর সবাই যখন সামনে এগিয়ে যায় তখন রোবট ডেভিড দেয়ালে কিছু সাংকেতিক চিহ্ন খুঁজে পায়, আর সেই অনুযায়ী দেয়ালে আঙ্গুল দিয়ে লাইন টেনে দেয়। ঠিক তখনই সেখানে মানুষের মতো দেখতে কিছু ছায়া চলে আসে। হঠাৎ করে ছায়াগুলোকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ছায়াগুলো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে সবাই সেগুলোকে ফলো করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সবগুলো ছায়া দৌড়ে দরজার অন্য পাশে অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটি ছায়া দরজার সামনে হোঁচট খেয়ে পড়ে যায়, আর দরজা পার হওয়ার আগেই দরজাটি তার শরীরকে দ্বিখণ্ডিত করে দেয়। সাথে সাথে চারদিক অন্ধকার হয়ে যায়। তারা টর্চ জ্বালিয়ে দেখতে পায় ওই জায়গায় সত্যি সত্যি বিশালদেহী একটি কাটা লাশ পড়ে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ছায়াগুলো আসলে কি ছিল?
এটা আসলে একটি হলোগ্রাফিক ভিডিও ছিল, যেটা 1000 বছর আগে রেকর্ড হয়েছিল, আর ডেভিড দেয়ালে থাকা সংকেত টাচ করায় সেটা চালু হয়ে যায়। গবেষকরা দরজার অন্য পাশে গেলে ওই বিশালদেহী লাশটির কাটা মাথা খুঁজে পায়। তারা সামনে এগিয়ে গেলে মানুষের বিশাল মূর্তি সহ একটি রুমে পৌঁছায়। সম্পূর্ণ রুমটি অনেকগুলো ছোট ছোট মটকা দিয়ে পরিপূর্ণ ছিল। তাদের পদচারণায় সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। মটকাগুলো থেকে এক ধরনের কালো লিকুইড বের হতে থাকে। ডেভিড পরীক্ষা করে সেখানে জীবনের অস্তিত্ব খুঁজে পায়। আসলে 1000 বছর আগে এখানে যেই এলিয়েনরা বসবাস করত, তারা এখানে নতুন নতুন প্রজাতির প্রাণী তৈরি করত। অর্থাৎ তারা যেভাবে মানুষকে তৈরি করেছে সেভাবেই ডিএনএ পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রাণী তৈরি করত। গবেষকরা যখন সবকিছু পরীক্ষা করে দেখতেছিল, তখনই তাদের কাছে স্পেসশিপ থেকে জানানো হয় যে 15 মিনিটের মধ্যে সেখানে অনেক ভয়ঙ্কর তুফান আঘাত হানবে। এটা শুনে ডক্টর শ ওই এলিয়েনটির কাটা মাথাটি একটি ব্যাগের ভিতরে ভরে স্পেসশিপে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অন্যদিকে রোবট ডেভিড চুপি চুপি কাউকে না জানিয়ে ছোট্ট একটি মটকা তার ব্যাগে ঢুকিয়ে নেয়। তারা যখন স্পেসশিপের কাছাকাছি চলে আসে, ঠিক তখন তুফানও অনেকটাই কাছাকাছি চলে আসে। তুফান আসার দৃশ্যটা সত্যিই অনেক রোমাঞ্চকর ছিল। তারা স্পেসশিপে ঢোকার সময় হঠাৎ করেই এলিয়েনের কাটা মাথাটি বাইরে পড়ে যায়। এদিকে স্পেসশিপের ক্যাপ্টেন সকল দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই ডক্টর শ এলিয়েনটির মাথাটি আনার জন্য বাইরে চলে যায়। এর মধ্যেই তুফান প্রচণ্ড বেগে আঘাত হানে। তুফানের আঘাতে ডক্টর শ সেখান থেকে ছিটকে পড়ে যায়। ডক্টর শ তুফানের সাথে উড়ে যাওয়ার আগেই রোবট ডেভিড অনেক কষ্টে তাকে বাঁচিয়ে স্পেসশিপে নিয়ে আসে। কিছুক্ষণ পরে তারা জানতে পারে তাদের দুই সাথী এখনও ওই বিল্ডিংয়ের ভিতর আটকা পড়ে আছে। তখন ক্যাপ্টেন ওই দুইজনকে ওয়্যারলেসের মাধ্যমে বলে যে আজকে রাত্রে তোমরা সেখানেই থাকো, কালকে সকালে তুফান থেমে গেলে আমরা তোমাদেরকে নেয়ার জন্য আসব। রাত্রিবেলা রোবট ডেভিড গুহা থেকে নিয়ে আসা মটকাটি খুলে দেখে যে সেটার ভিতরে 3টি কাঁচের টিউব আছে, আর টিউবগুলোর ভিতরে কোনো প্রাণীর ডিএনএ সংরক্ষণ করা ছিল। কাঁচের টিউবে কিসের ডিএনএ আছে সেটা জানার জন্য ডেভিড একটি প্ল্যান করে। সে ডক্টর শ এর বয়ফ্রেন্ড চার্লির কাছে যায়, আর কথার ফাঁকে চার্লির ড্রিঙ্কসে ওই ডিএনএ মিক্স করে খাইয়ে দেয়। অন্যদিকে ডক্টর শ গুহা থেকে নিয়ে আসা এলিয়েনের মাথার উপর গবেষণা শুরু করে। তারা এলিয়েনের মাথার নার্ভাস সিস্টেম চালু করে, কিন্তু সেটা আউট অফ কন্ট্রোল হয়ে ব্লাস্ট হয়ে যায়। তারা এলিয়েনটি ডিএনএ টেস্টের রেজাল্ট দেখে অবাক হয়ে যায়, কারণ এই এলিয়েনটির ডিএনএ আর মানুষের ডিএনএ 100% ম্যাচ করছিল। ডক্টর শ বুঝতে পারে যে এই এলিয়েনদের থেকেই মানুষের উৎপত্তি, অর্থাৎ আমরা তাদেরই বংশধর। রাত্রে চার্লি এবং ডক্টর শ শারীরিকভাবে মিলিত হয়। সকাল সকাল তাদেরকে কল করে জানানো হয় গবেষকরা তাদের বাকি সাথীদেরকে খুঁজতে আবারও ওই গুহায় যাচ্ছে। ঝড়ের কারণে তাদের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত রাত্রে যে দুজন গুহার ভিতরে আটকে ছিল, তারা এক জায়গায় সাপের মতো একটি প্রাণী দেখতে পায়, যেটা সেখানে থাকা ছোট ছোট মটকা থেকে জন্ম নেয়। তারা দুজন মনে করেছিল পৃথিবীর সাপের মতো এটি একটি সাধারণ সাপ, কিন্তু এটি কোনো সাধারণ সাপ ছিল না। এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সাপটি মুহূর্তের মধ্যেই তাদের দুজনকে মেরে ফেলে। সকালে গবেষকদের টিম সেখানে পৌঁছে তাদের দুজনের লাশ খুঁজে পায়। এদিকে ডেভিড আগের দিনের চালু করা স্ক্যানারটি খুঁজে পায়। সামনে দরজা থাকার কারণে স্ক্যানারটি সেখানেই আটকে ছিল। ডেভিড একাই সেদিকে গিয়ে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। এই রুমটি অন্য সব স্বাভাবিক রুমের মতো ছিল না। এই রুমটিতে বেশ কয়েকটি স্লিপিং চেম্বার আর তার কন্ট্রোলার ছিল। ডেভিড কন্ট্রোল বাটনগুলো প্রেস করলে আগের দিনের মতোই সেখানে হলোগ্রাফিক ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কিছু এলিয়েন এসে কিছু বাটনে চাপ দেয়, আর সেখানে সম্পূর্ণ ইউনিভার্সের ম্যাপ চলে আসে। এই দৃশ্যটি এই মুভির অন্যতম সুন্দর দৃশ্য ছিল। ম্যাপে দেখা যায় এলিয়েনরা পৃথিবীতে যাচ্ছিল এবং তারা নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, এবং হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়। ডেভিড লক্ষ্য করে যে সেখানে এখনও একটি জীবন্ত এলিয়েন ঘুমন্ত অবস্থায় আছে। এর মধ্যেই চার্লির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার সমস্ত শরীরে গত রাত্রে ড্রিঙ্কসের সাথে ডিএনএ খেয়ে ফেলার প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল। ডক্টর শ স্পেসশিপে সাহায্য চাইলে স্পেসশিপের ক্যাপ্টেন বলে, ভাইরাসে আক্রান্ত কাউকেই আমি স্পেসশিপে আসতে দিতে পারি না। একজনের জন্য আমি সবাইকে মারতে পারবো না। এরপর ক্যাপ্টেন একটি ফায়ার গান দিয়ে চার্লিকে নৃশংসভাবে জ্বালিয়ে দেয়। এই দৃশ্য দেখে ডক্টর শ সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে আসলে দেখতে পায় যে ডেভিড তার কিছু চেক আপ করতেছিল। ডেভিড ডক্টর শকে বলে, আপনি প্রেগনেন্ট। এটা শুনে ডক্টর শ যেন আকাশ থেকে পড়ে যায়, কারণ তার কিছু মেডিকেল প্রবলেম ছিল, যার কারণে সে কোনোদিনও মা হতে পারবে না। ডেভিড ডক্টর শকে বলে, আপনার পেটের বাচ্চার সাইজ 3 মাসের বাচ্চার মতো, আর এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চার মতো না।
ডক্টর শ বাচ্চাটি দেখতে চাইলে ডেভিড তাকে না করে দেয়। তখন ডক্টর শ বলে, আমি এই অদ্ভুত বাচ্চা আমার পেটে আর এক মুহূর্তও রাখতে চাই না, এটাকে আমি আমার পেট থেকে বের করে ফেলবো। তখন রোবট ডেভিড বলে, এটা এখানে করা সম্ভব না, তাই আমরা আপনাকে স্লিপিং চেম্বারে রেখে দিব এবং আমরা পৃথিবীতে ফিরে গেলেই আপনার চিকিৎসা করা হবে। কিন্তু তখনই ডক্টর শ এর প্রচণ্ড পেইন শুরু হয়ে যায়। ডেভিড তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আসলে ডক্টর শ এর পেটে 3 মাসের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ 3 মাস আগে সে স্লিপিং চেম্বারের মধ্যে ছিল আর মাত্র একদিন আগেই চার্লির সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছিল। আসলে ডেভিড চার্লির ড্রিঙ্কসের মধ্যে যেই এলিয়েন ডিএনএ মিক্স করেছিল সেটার কারণেই ডক্টর শ এর এই অসাধারণ গর্ভধারণ সম্ভব হয়েছে। ডক্টর শ এর জ্ঞান ফিরলে দেখতে পায় যে 2 জন লোক তাকে স্লিপিং চেম্বারে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ওই 2 জনের সাথে মারামারি করে সেখান থেকে পালিয়ে একটি অত্যাধুনিক অপারেশন রুমে নিজেকে বন্দী করে নেয়। এই রুমটি এতটাই অত্যাধুনিক মেশিনে পরিপূর্ণ ছিল যে এখানে ইনস্ট্যান্ট যে কোনো ধরনের অপারেশন করা যেত। তখন ডক্টর শ অপারেশন টেবিলে শুয়ে তার সিজার করার প্রসেসটি চালু করে দেয়। তখন মেশিনটি অটোমেটিক্যালি তার সিজার করে তার পেট থেকে একটি অনেক বড় ধরনের অদ্ভুত কিট বের করে আনে। ডক্টর শ অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে দরজা বন্ধ করে দেয়। ডক্টর শ অন্য একটি চেম্বারে গেলে সেখানে একজন বয়স্ক লোককে দেখতে পায়। বয়স্ক লোকটিকে কিছুক্ষণ আগেই স্লিপিং চেম্বার থেকে জাগানো হয়। আসলে এই বয়স্ক লোকটি তাদের এই সম্পূর্ণ প্রজেক্টের খরচ বহন করেছিল আর এই লোকটি জাহাজের ক্যাপ্টেনের বাবা। এই লোকটির এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করার মূল কারণ হলো লোকটির বয়স 100 বছর আর পৃথিবীতে ডক্টর শ এবং চার্লি তাকে বুঝিয়েছে যে যারা আমাদেরকে বানিয়েছে আমরা যদি তাদেরকে খুঁজে বের করতে পারি তাহলে তারা আমাদেরকে মরণ থেকেও বাঁচাতে পারে, আবার আমাদের বয়সও কমাতে পারে। আপনি চাইলে আবারও আরেকবার যুবকে পরিণত হতে পারবেন। ঠিক এই কারণেই লোকটি তাদের এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করে এবং তাদের সাথে এই প্ল্যানেটে আসে। তখন ডক্টর শ বলেন যে আমাদেরকে যারা বানিয়েছে তারা সবাই মারা গেছেন, তাই এখন আর কিছুই সম্ভব না আর আমাদের এখনই পৃথিবীতে চলে যাওয়া উচিত। তখন রোবট ডেভিড বলে, ওরা সবাই মারা যায়নি, একজন এখনও স্লিপিং চেম্বারে বেঁচে আছে। এই কথা শোনার পর সবাই ওই গুহায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই স্পেসশিপের পাইলট ডক্টর শকে বলে, এটা ওই এলিয়েনদের নিজস্ব প্ল্যানেট নয়, বরং তারা এখানে ধ্বংসকারী হাতিয়ার তৈরি করত। হতে পারে তারা কোনো মিলিটারির অংশ এবং তারা এখানে এই ধরনের ধ্বংসকারী রিসার্চ এই জন্য করেছিল কারণ তারা এতটাও বোকা নয় যে তারা তাদের নিজস্ব প্ল্যানেটে এই ধরনের ধ্বংসাত্মক রিসার্চ করবে। এই প্ল্যানেট এলিয়েন জীবে ভরপুর। তারা এই জানোয়ারগুলোকে বানিয়েছে এবং এই জানোয়ারগুলোই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের এখানে না থেকে এখনই পৃথিবীতে চলে যাওয়া উচিত। তখন ডক্টর শোয়া বলে, তাদের মধ্যে একজন এখনও বেঁচে আছে আর আমরা তার সাথে দেখা করার জন্য যাচ্ছি। এবং তারা আরেকবার ওই গুহার ভিতরে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে পাইলট এবং তার সঙ্গী মিলে ওই গুহার যে স্ক্যান করছিল সেটা সম্পূর্ণ হয়ে যায় এবং তারা লক্ষ্য করে দেখে যে এটি আসলে কোনো বিল্ডিং না, এটি মূলত একটি বিশাল আকারের স্পেসশিপ। অন্যদিকে ডক্টর শ এবং তার টিম ওই স্লিপিং চেম্বারে পৌঁছে যায়। সেখানে রোবট ডেভিড বলে আসলে তারা এখান থেকে পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই কোনো সমস্যা হওয়ার কারণে তারা যেতে পারেনি। ডক্টর শ জিজ্ঞেস করে পৃথিবীতে কেন যাচ্ছিল। তখন ডেভিড উত্তর দেয় তারা নতুন কিছু শুরু করার আগে পৃথিবীকে ধ্বংস করে আবার শুরু করতে চেয়েছিল। এরপর তারা ওই এলিয়েনকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তোলে। রোবট ডেভিড অনেকগুলো ভাষায় কথা বলতে পারত, যার কারণে সে ওই এলিয়েনটির সাথে কথা বলার চেষ্টা করে। ডেভিড এলিয়েনকে কিছু জিজ্ঞেস করে, কিন্তু এলিয়েন তার কথায় কোনো উত্তর না দিয়ে উল্টো ডেভিডের শরীর থেকে মাথা আলাদা করে দেয়, এমনকি সেখানে উপস্থিত সবাইকে মেরে ফেলতে থাকে। ডক্টর শ কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই এলিয়েনটি তার স্পেসশিপ চালু করে টেক অফ করার প্রস্তুতি নেয়। এর মধ্যেই ডক্টর শ বাইরে বেরিয়ে এসে তার শিপের পাইলটকে ওয়্যারলেসে বলে যে কোনোভাবে তোমাকে এই এলিয়েন শিপের টেক অফ করা আটকাতে হবে। তখন পাইলট বলে যে এরকম কিছু করার জন্য আমার হাতে সময় নেই, তাই আমরা এখন সরাসরি পৃথিবীতে চলে যাব। তখন ডক্টর শ বলে তুমি যদি এই এলিয়েন শিপের টেক অফ করা না আটকাও তাহলে যাওয়ার জন্য আর পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এই এলিয়েন শিপ পৃথিবীতে যাচ্ছে পৃথিবী ধ্বংস করার জন্য। এ কথা শুনে পাইলট তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর যখনই এলিয়েন শিপটি হাওয়ায় উড়তে শুরু করে ঠিক তখনই পাইলট তার স্পেসশিপ দিয়ে সরাসরি এলিয়েন শিপে ধাক্কা দেয়, যার কারণে দুটো স্পেসশিপই মাটিতে পড়ে যায় আর সবাই সেখানেই মারা যায়। এরপর ডক্টর শ কিছু জরুরি জিনিসপত্র নেয়ার জন্য তার শিপের কেবিনে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে সেখানে আরও কেউ একটা আছে।
ডক্টর শ খুঁজতে গিয়ে দেখতে পায় যে যেই কিডটি তার পেট থেকে সিজার করে বের করা হয়েছিল সেটি এখন অনেক বড় একটি জানোয়ারে পরিণত হয়েছে। ঠিক তখনই ওয়্যারলেসে ডেভিডের আওয়াজ আসে। ডেভিড বলে, তুমি যেখানে আসো সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ ওই এলিয়েনটি তোমাকে মারার জন্য আসতেছে। ডেভিড একটি রোবট হওয়ার কারণে শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরেও কথা বলতে পারছিল। কিছুক্ষণের মধ্যে ওই এলিয়েনটি ডক্টর শ এর উপর আক্রমণ করে দেয়। তখন ডক্টর শ কোনো উপায় না পেয়ে ওই রুমের দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই তার পেট থেকে বের হওয়া ওই বিশাল জানোয়ার এলিয়েনটিকে ধরে ফেলে এবং অবশেষে মেরে ফেলে। এই সুযোগে ডক্টর শ সেখান থেকে পালিয়ে যায়। চারিদিকে ধ্বংসস্তূপ দেখে ডক্টর শ সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ে। ঠিক তখন আবারও রোবট ডেভিডের আওয়াজ আসে। ডেভিড বলে, আমাকে একটু সাহায্য করো। তখন ডক্টর শ বলে, তুমি তো একটি রোবট, আর আমি কেন তোমাকে সাহায্য করব? তখন ডেভিড বলে, আমার সাহায্য ছাড়া তুমি এই গ্রহ থেকে কোথাও যেতে পারবে না, আর এই গ্রহে এরকম অনেকগুলো স্পেসশিপ আছে, আর আমি জানি সেগুলো কিভাবে চালাতে হয়। তখন ডক্টর শ ডেভিডের কাছে গিয়ে বলে, আমি আর পৃথিবীতে ফিরে যেতে চাই না, বরং এই এলিয়েনরা যেখান থেকে এসেছে আমি সেখানেই যেতে চাই। তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? তখন ডেভিড জিজ্ঞেস করে, ওই গ্রহে গিয়ে তোমার কি লাভ? তখন ডক্টর শ বলে, যেহেতু এই এলিয়েনরা আমাদেরকে বানিয়েছে, তাহলে তারা কেন আমাদেরকে মারতে চায়? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি ওই গ্রহে যেতে চাই। এরপর ডক্টর শ ডেভিডের মাথা এবং শরীর অন্য একটি এলিয়েন শিপে নিয়ে যায়, আর ওই এলিয়েন শিপ দিয়ে এলিয়েনদের গ্রহে যাওয়ার জন্য রওনা হয়। সবশেষে দেখা যায় যেই এলিয়েনটি মরে পড়েছিল তার পেট ফেটে একটি ভয়ঙ্কর জানোয়ার বের হয়ে চিৎকার করতে থাকে। এর মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়। এই মুভির দ্বিতীয় পার্ট বের হয়, যেটার কাহিনী খুব শীঘ্রই আসতেছে।